বাংলাদেশে কি তৈরি হচ্ছে নতুন সেনাবাহিনী? কে তাহলে তৈরি করছে এই নতুন সেনা? এই নতুন সেনাবাহিনীতে কাদেরই বা নিয়োগ দেওয়া হবে? সমান্তরাল সেনা তাহলে বাংলাদেশে নতুন বাহিনীর প্রধান কে হবেন? ওয়াকারের কি হবে তাহলে? বাংলাদেশে বসে কারা ভারতে হামলার নীল নকশা সাজাচ্ছে? পাকিস্তানের কথায় কি ওঠবোস করছে বাংলাদেশ? এই মুহূর্তে জামাতের প্রিয় বন্ধুকে বাংলাদেশের ভিতর নতুন করে বাংলাদেশ তৈরির চক্রান্ত? বাংলাদেশের কি খুব যুদ্ধ করার শখ হচ্ছে? যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে খুব রক্ত গরম ওয়াকারদের এখন। বাংলাদেশের 2,28,000 সৈন্য দাঁড়াতে পারবে তো ভারতের 37 লক্ষের সামনে? বাংলাদেশ কি স্বাবলম্বী হতে চায় না? আসুন উত্তর খোঁজা যাক। বরং আজকের শুরুটা একটু পিছন থেকে করছি, মানে ওই বাংলাদেশের জন্মের সময় থেকেই শুরু করছি, অর্থাৎ 1971 সাল দিয়ে। 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাকে সহায়তা করার অভিযোগ রয়েছে জামাতের বিরুদ্ধে, এবং জামাতের সহায়তায় গঠিত হয়েছিল সেই সময় মিলিশিয়া বাহিনী, যে বাহিনীর কাজ ছিল কি মূলত পাকিস্তানি সেনাদের সহযোগিতা করা। এই মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ, যেমন খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মতো অভিযোগে অভিযুক্ত এই মিলিশিয়া বাহিনী। তবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 55 বছর পরেও, বা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে তার 55 বছর পরেও ক্ষমা চাওয়ায় বা ক্ষমা না চাওয়ায় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে জামাতকে। জামাতের আমির শফিকুর রহমান তো একবার বলেই ফেলেছেন, মানুষ আমরা, তাই আমরা ভুলের ঊর্ধ্বে নই। অর্থাৎ তারা মেনে নিচ্ছেন যে তারা ভুল করেছিলেন। তারা যে ভুল করেছিলেন আজ থেকে 55-56 বছর আগে, সেখানে এটা কিন্তু ফ্যাক্টর না। আমি এতগুলো কথা জামাত সম্পর্কে শুধু এ কারণেই বললাম, কারণ বেশ কিছু কারণ এখনও রয়েছে। 1971 যুদ্ধের সময় জামাতে ইসলামীর আমির গোলাম আজম তিনি পালিয়ে গিয়েছিলেন, আর এখন তার ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি খুব সম্প্রতি বাংলাদেশের বনানীতে একটি বৈঠক করেন পাকিস্তানের উপ হাই কমিশনার মোহাম্মদ আসিফের সঙ্গে। একেবারে গোপন রুদ্ধদ্বার বৈঠক। 23শে ডিসেম্বর দুপুর 2টোয় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফের সঙ্গেও কিন্তু বনানীতে আরও একটি বৈঠক করেছিলেন ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি। সেই বৈঠকের পরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তিনি সরব হন। এই আব্দুল্লাহিল আমান আজমি নিয়মিত পাক সেনাকর্তাদের সঙ্গে কথা বলেন কিংবা যোগাযোগ রাখেন, যেটাই বলুন না। এমনকি পাক সেনাবাহিনী থেকে যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন তাদের অনেকের সঙ্গেও যোগাযোগ রয়েছে এই আব্দুল্লাহিল আমান আজমির। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে থেকে তিনি কেন এত পাকিস্তানের দিকে ঝুঁকছেন? নাকি 1971 যেটা ঠিকমতো করতে পারেননি সেটাই এবার 2025-এ একেবারে পরিকল্পনা করে ছক সাজিয়ে করতে চাইছেন, যাতে 1971 ভুলের পুনরাবৃত্তি 2025-এ এসে না হয়? সেটাই কি চাইছে জামাত নেতার পুত্র? তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ পাকিস্তান আইএসআই জামাতের নতুন কৌশল, নাকি বাংলাদেশের ভিতর নতুন একটা বাংলাদেশ তৈরির ছক? এটা বললাম বাংলাদেশ এবং পাকিস্তানের কথা। এটাও কোনো একটা বিষয় বা ফ্যাক্টর এখানে নয়। বাংলাদেশ পাকিস্তান এই দুই দেশ এখন নিজেদের দোসর ভাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দোসর ভাইয়েদের চক্রে ভারত তো সিঁদুরে মেঘ দেখছে। বলা যেতে পারে দুই দেশের উটকো ঝামেলা ভাবিয়ে তুলছে ভারতকে বা নয়াদিল্লিকে। একটি প্রতিবেশী রাষ্ট্র যারা জল, বিদ্যুৎ, খাদ্য, এমনকি চিকিৎসা, প্রায় বলা যেতে পারে প্রয়োজনের সব জিনিস তারা ভারতের উপর নির্ভরশীল বা ভারতের উপরেই তারা ভরসা করে বেঁচে রয়েছে, তারাই বড় বড় ভারত জিগিরের কথা বলছে। হাসনাত আব্দুল্লাহর মতো উঠতি নেতারা হুমকি দিচ্ছেন সেভেন সিস্টার্স দখলে। যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে তবে হাসনাত
কি দোষ যে দেশের প্রধান উপদেষ্টাই সেভেন সিস্টার্সের বিষয়ে উল্টোপাল্টা কথা বলেন, সেখানে বাকিরা তো কোন ছাড়? অর্থাৎ আমি মোহাম্মদ ইউনূসের কথা বলছি। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? পিছনে কি সেই পাকিস্তান যারা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশে বসেই ভারতে হামলার নীল নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করছে? ভারতের ওপর পাকিস্তানের জন্মগত একটা রাগ রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। তাই পাকিস্তান চাইবে যেন তেন প্রকারে বাংলাদেশকে সামনে রেখে ভারতে হামলা চালাতে, মানে নিজের ঘাড় থেকে দোষ ঝেড়ে ফেলা আর কি। আর তার জন্যই তো প্রতিবেশী দেশের মাটি হয়ে উঠেছে পাকিস্তানের পোষ্য জঙ্গিদের এখন প্রিয় বিচরণ ভূমি। আর বাংলাদেশও পাকিস্তানের পোষ্য জঙ্গিদের জামাই আদর করে আশ্রয় দিয়ে যাচ্ছে, যাতে তারা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে সহজে হামলা চালাতে পারে। তাহলে এটা বলতে পারি তো, বাংলাদেশ পাকিস্তান কোনোদিনও স্বাবলম্বী হতে চায় না, তারা একে অপরের হাত ধরে চলতে চায়। আর পাকিস্তানের সঙ্গে হাত ধরে পথ চলা তো এখন জলভাত হয়ে গিয়েছে বাংলাদেশের কাছে। আর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এখন এই মুহূর্তে যা দাঁড়িয়েছে, না তারা ভালোভাবে থাকবে, আবার ভারতকেও ভালোভাবে থাকতে দেবে। অর্থাৎ আমিও জ্বলছি, তোরাও জল। বাংলাদেশে নিয়মিত আইএসআই আর জামাতের মধ্যে বৈঠক হচ্ছে, এটা জানেন তো? ঢাকার অন্যতম একটি অভিজাত এলাকা বনানীর একটি হোটেলে এই বৈঠক হচ্ছে নিয়মিত। এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান মিলে একটা নতুন সশস্ত্র বাহিনী তৈরি করা হবে। বাহিনীর সদস্য সংখ্যা হবে ৮,০০০-এর বেশি। এমনকি বাহিনীর নাম পর্যন্ত ঠিক হয়েছে। বাহিনীর নাম রাখা হবে ন্যাশনাল আর্মড রিজার্ভ। অস্ত্র প্রশিক্ষণের সঙ্গে সামরিক প্রশিক্ষণও দেওয়া হবে বাহিনীর সদস্যদের। মাঠে নেমে কিভাবে কাজ করতে হয় সেটাও একেবারে প্র্যাকটিক্যালি শেখানো হবে বাহিনীর সদস্যদের। এই বাহিনীর অধিকাংশ সদস্য হবে জামাতে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের। এই বাহিনীতে ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি থাকবে হুজি অর্থাৎ হরকাতুল জিহাদি ইসলামী এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। আর এই সমস্ত কাজ চলছে অত্যন্ত গোপনে, খুব সন্তর্পণে। এত কিছু তো বললাম, কিন্তু কার কাঁধে এই বাহিনীর দায়িত্ব থাকবে জানেন? শুনে নিন, এই বাহিনীর দায়িত্বে থাকবেন জসিম-উদ্দিন রহমানি। কে জানেন এই জসিম-উদ্দিন রহমানি? ইনি 2013 সালের 12ই অগাস্ট সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিলেন। অর্থাৎ শেখ হাসিনার আমলে এই নেতার ঠিকানা ছিল জেল। 2024-এর 25শে অগাস্ট তিনি জামিনে মুক্তি পান। তার মানে শেখ হাসিনা 5ই অগাস্ট দেশ ছাড়ার মাত্র 20 দিনের মাথায় ইউনূসের সরকার তাকে মুক্তি দেয়। এই জসিম-উদ্দিন রহমানি আল কায়দার সহযোগী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছিলেন। ভাবুন একবার, কাকে জামাই আদর করছে জামাত। আদতে বাংলাদেশের বিপদ কি তারাই ডেকে আনছে? নির্বাচনমুখী বাংলাদেশে এই মুহূর্তে দেখতে গেলে জামাত একটা বেশ ভালো জায়গায় রয়েছে। তাহলে হঠাৎ করে তারা কেন এই পথে হাঁটছে বা হাঁটতে চাইছে? যে কারণগুলো বা যে সমীকরণগুলো এর পিছনে কাজ করতে পারে সেটা অনেকটা এই রকম। জামাত বহুদিন বাংলাদেশে এক প্রকার কোনো রকম পাত্তা পায়নি বলা যেতে পারে। ক্ষমতার বাইরে থেকেছে তারা, একাধিক ইস্যুতে তারা কোণঠাসা ছিল। শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সরকারের পতনের পর সব থেকে সুবিধাজনক জায়গায় বলতে জামাত। এটা একেবারে জলের মতো পরিষ্কার, তারা ইউনূসের সরকারকেও নিয়ন্ত্রণ করছে। মানুষের একটা ভরসা ধীরে ধীরে তৈরি হয়েছে জামাতের উপর। আমজনতার ভরসার সুযোগটাই কাজে লাগাতে চাইছে এখানে জামাত। আর সেজন্যই তাদের মতো করে তারা একটা প্রশিক্ষিত রিজার্ভ বাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছে, প্রয়োজনে যাতে তারা এই বাহিনীকে কাজে লাগাতে পারে। এমনও হতে পারে কিংবা আরও একটা পাল্টা চাপ তৈরির কৌশলও কিন্তু তৈরি করতে পারে জামাত শিবির। এত সময় যা বললাম, মানে জামাত যদি সত্যি রিজার্ভ আর্মি গড়ে তোলে তাহলে তো বাংলাদেশে একটা সমান্তরাল সেনাবাহিনী গড়ে উঠবে। কারণ ওই রিজার্ভ যারা বাহিনী, তাদের যারা সদস্য, তাদেরও তো সেনার মতো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওয়াকার কি এটা জানেন? তিনি কি মেনে নেবেন? ওয়াকার কি জানেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আব্দুল্লাহিল আমান আজমির সেনা? তবে কি হবে তাহলে বাংলাদেশের? সত্যি কি সেখানে সমান্তরাল সেনার শাসন দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা, নাকি নতুন কিছু আরও দেখতে চলেছে বাংলাদেশ? উত্তরের জন্য নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।